সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার দ্য ক্রিকেট শোতে ফিট সেগমেন্টে। এবার সময় আপনাদের প্রশ্ন পড়ার, সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন করছেন ফাতেমা মেহরিন ইফতি। তিনি বলছেন, পাকিস্তানের পরে এইবার কি অস্ট্রেলিয়ার পালা? আরেকটা দুর্দান্ত জয়ের আশা তো করাই যায়। অবশ্যই করা যায়, না একদমই আশা কেন করব না। আর মাঠে ক্রিকেটে বাংলাদেশ সম্প্রতি যে দারুণ পারফরমেন্স করছে, এর ফলেই মানুষের আশা বাড়ছে। তো দেখা যাক, আমি আশা করছি যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ক্রিকেট খেলবে। আর ঘরের মাঠে কিন্তু এর আগে আমাদের অস্ট্রেলিয়াকে হারানোর রেকর্ড আছে। আরেকটা ম্যাচ খুব কাছে গিয়ে বাংলাদেশ দল হেরেছে, তো আরেকবার কেন না। আমি মানছি যে অস্ট্রেলিয়ার সব শক্তিশালী তারকা আসছে, আগেরবারও এসেছিল। ঘরের মাঠে বাংলাদেশ সবসময় দারুণ দল, আমি অন্তত সেই আশা করি। দেখা যাক অস্ট্রেলিয়ার সঙ্গে কেমন না। অস্ট্রেলিয়ার সাথে জয়টা হলে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সবচেয়ে বড় বিজ্ঞাপন হবে রিসেন্ট টাইমসে এটা। একদমই। পরের কমেন্টটা করছেন রায়ান। তিনি বলছেন, সামনে যে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সাথে টি-20 সিরিজ আছে, সেখানে 7 নম্বর পজিশনে খেলার জন্য কাকে আপনার বেস্ট মনে করেন? মানে সম্প্রতি টি-20 আইতে 7 নম্বর পজিশন নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আমরা যদি দেখি যে সবশেষ সিরিজে সাথে খেলেছিলেন শেখ মেহেদী, তো ব্যাটিংয়ে তিনি খুব ভালো পারফরমেন্স করতে পারছিলেন না, এই জন্য আক্ষেপ। আবার শেখ মেহেদীর এবারের ঘরোয়া ক্রিকেটে আমি দেখছিলাম, মানে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, যদিও সেটা 50 ওভারই ফরম্যাট, শেষের দিকে নেমে বেশ কয়েকটা ক্যামিও ইনিংস আছে। তো দেখা যাক যদি সামনের সিরিজ অস্ট্রেলিয়ার সঙ্গে সাথে তাকে সুযোগ দেওয়া হয়। আবার তার বিকল্প খুব বেশি নাই, এটা বাংলাদেশ ক্যাপ্টেন লিটনও মানছেন যে আপনি শেখ মেহেদীর পরিবর্তে কাকে নেবেন। কারণ শেখ মেহেদী হয়তো ব্যাটিংয়ে খুব ভালো পারফরমেন্স করতে পারছেন না, কিন্তু বোলিংয়ে তিনি এখনও বাংলাদেশের অন্যতম সেরা, বিশেষ করে পাওয়ার প্লেতে যে ধরনের বোলিং করেন। তো সাথে শেখ মেহেদীকে বা অন্য আরেকটা অপশন যদি থাকতো, তাহলে হয়তো ওই জায়গাটাতে মেইনলি আসলে মানে অলরাউন্ডারই খোঁজে সবাই একজন। কারণ আমাদের আবার ওই যে বলে যে মানে পেস বোলিং অলরাউন্ডারের অপশন নাই সেইভাবে সাইফুদ্দিন ছাড়া। সবাই চায় সেরকম। এছাড়া আমরা নুরুল হাসান সোহান, জাকের আলী, অনেকের নাম আসলে আসে 7 নম্বর, অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদের ফেলে যাওয়া জায়গাটা এখন আসলে অপূরণীয় রয়ে গেছে। সাবিনা মোস্তফা বলছেন, বাংলাদেশের জয় কেমন লাগলো আপনাদের? আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আমরা মূল শোয়ের শুরুতেই ঈদ মোবারক জানিয়েছি আপনাদের সবাইকে। এতটাই খুশি হয়েছি আমরা যে ঈদের আনন্দের মতোই লেগেছে। একদমই, বাংলাদেশের জয় সবসময় দারুণ লাগে, মানে এখানে মন খারাপ হওয়ার কোনো অপশন নাই। পরের কমেন্টটা আর যে রাকিব, তিনি বলছেন, টেস্টে বাংলাদেশের এই ধারাবাহিক জয়ের পেছনে মূল কারণ কি কি বলে মনে হয় আপনাদের? মানে অনেকগুলো কারণই আসলে খুঁজতে হয়। টেস্টে ব্যর্থতার গল্প তো আমরা অনেক বলি, কিন্তু আমার মনে হয় যে ভালো উইকেটে খেলার যে সাহস, সেটা ক্যাপ্টেন, কোচ, ম্যানেজমেন্ট বা যাদের এর পেছনে প্ল্যান রয়েছে যে আমরা ভালো উইকেটে খেলবো, আমরা হারি জিতি। একটা সময় আমরা ওই ঘরের মাটিতে স্পিনিং উইকেট নিয়ে কত আলোচনা, কত সমালোচনা, কিন্তু আমি আবার তারও পক্ষে, যদিও সেটা ভিন্ন প্রসঙ্গে ভিন্ন আলোচনা। কিন্তু মূল উইকেট, আসল মূল কারণটা যদি আমরা খুঁজি যে ভালো উইকেটে খেলার আর ক্যাপ্টেন হিসাবে শান্তর অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া, দলের ক্রিকেটারদের ব্যাক করা, এর পেছনেই আমার মনে হয় যে টেস্টে এত সাফল্য। ব্যাটারদের পারফর্ম করা অনেক বড় একটা ব্যাপার এই টেস্টে ছিল। কারণ আমরা ব্যাটিং ব্যর্থতার গল্প সবসময় করি, দ্য ক্রিকেট শোতে বসলেও সবসময় ব্যাটিং ব্যর্থতার গল্প। আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন আশরাফুল একটা স্ট্যাটাস দিয়েছেন যে ব্যাটারদের নিয়ে আসলে যে তার কাজ করা, এবং মানে লাস্ট কতগুলো মানে রিসেন্ট সময় ধরে ব্যাটাররা প্রত্যেকটা ফর্মেটে কতগুলো সেঞ্চুরি এসেছে, সেই কথাটাও তিনি বলছিলেন। সো আশরাফুলের অবদান আছে, বাংলাদেশের ব্যাটিংয়ে অনেক বড় একটা অবদান। কারণ মানে অন্য সব সময় আমরা যতবারই হেরেছি বা খারাপ করেছি ব্যাটিংয়ের জন্যই মূলত করেছি। বোলাররা তো অনেকদিন ধরেই দলকে মানে ওঠানোর চেষ্টা করে, ব্যাটিংয়েই হয় না। না একদমই। আর ব্যাটারদের এই পারফরমেন্সের পেছনে কিন্তু আশরাফুলের নিজের অবদান রয়েছে। আপনি যেহেতু আশরাফুলের প্রসঙ্গ তুললেন, তিনি একবার আমাকে বলেছিলেন যে আমরা চেষ্টা করবো যে এখন থেকে প্রত্যেক ম্যাচেই যেন একজন সেঞ্চুরি করে। মানে এটাই হচ্ছে প্ল্যান। আপনি যদি টেস্টে একটা ইনিংসে কেউ একজন সেঞ্চুরি করে, তাহলে আপনার জন্য আবার ক্যাপ্টেন শান্ত প্ল্যান হচ্ছে 400 রান করা। তো দুটো যদি মিলে যায় খুব ইজি হয়ে যায়। একজন সেঞ্চুরি করলে তো তাহলে রানে অনেকখানি এগিয়ে যায়, বা 400 রান ফার্স্ট ইনিংসে যদি একটা টেস্ট ম্যাচে 400 রান করে, সেক্ষেত্রে হারার সম্ভাবনা অনেকখানি কমে যায়। আপনার হয়তো ম্যাচটা ড্র হবে যদি সব ঠিকঠাক যায়। তা এই প্ল্যানেই বাংলাদেশ এগোচ্ছে, বিশেষ করে খন্ড প্ল্যান নিয়ে দারুণভাবে আসলে বাংলাদেশ এগিয়েছে। কমেন্ট রবিন আহমেদ বলছেন, এই টেস্ট সিরিজ জেতার পরও বাংলাদেশ দলের কি কি ঘাটতি এখনো আছে বলে আপনারা মনে করেন? কি কি ঘাটতি চোখে পড়েছে বলে মনে হয়? মানে রবিন বেশ বেরসিক ফ্যান একটু, যে এত কিছুর পরেও তিনি, তো আমি এটা পজিটিভ নিচ্ছি। আমার মনে হয় যে ঘাটতি যেহেতু ওপেনাররা খুব বেশি রান পান নাই, সেখানে হতে পারে। আবার আর ব্যাকআপ উইকেট কিপারের একজন খোঁজ করতে হবে, যদি লিটন না খেলতে পারেন, বা লিটনের জায়গায় কে, যে একজন উইকেট কিপার একটা টেস্ট ম্যাচে দেখা যাচ্ছে কত 120 ওভার যদি কিপিং করেন, বা পরের টেস্টে তাকে রেস্ট, বা আমাদের ক্ষেত্রে যেটা হয় না যে
আপনি যদি ভারত বা অন্যান্য দেশের দিকে তাকান, তারা তো টানা 4টা-5টা টেস্ট ম্যাচ খেলে, সেক্ষেত্রে হয়তো তারা রেস্ট নিয়ে খেলতে হয়। আমরা তো 2-3টার বেশি ম্যাচ পাই না। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে একজন যদি ব্যাকআপ ভালো উইকেট কিপার থাকতো, যিনি খুব ভালো ব্যাট করেন, অমিত ভালো উইকেট কিপিং করেন, কিন্তু তার ওই যে পরীক্ষার যে ব্যাপারটা তার মধ্যে তো তিনি আসতে পারেন। তো সব মিলিয়ে এই ছোট ছোট ফাইন্ডিংগুলো যদি বাংলাদেশ করতে পারে, সেক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয়। এটা বেশ ভালো, কারণ অনেক আত্মতৃপ্তি নিয়ে বসে না গিয়ে এর মধ্যে থেকেও আসলে ভুলগুলো খুঁজে বের করা দরকার। শেষ প্রশ্ন এমিল। মিজান বলছে, বাংলাদেশের নারী টিমের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা নেই, মেয়েদের জন্য তেমন কোনো আন্তর্জাতিক মানের পরিচিত কোচ নেই, বাংলাদেশ নারী টিমের জন্য তেমন কোনো লিগ খেলা নেই। এই প্রশ্নের উত্তর ভালো আপনি দিতে পারবেন, তারপর আমি বলছি। না, আমি প্রশ্নটা পড়ে আসলে ওটাই বুঝছিলাম যে দেখেন, বাংলাদেশ পুরুষ দলেরও আজকে আমরা এই আনন্দ ঘন মুহূর্তটা নিয়ে বসেছি অনেক লম্বা সময় পর। তো সব কিছুর জন্য সময় লাগে। আমরা কিছুদিন আগেই দেখলাম যে বিসিবির প্রেসিডেন্ট তামিম ইকবাল তিনি একটা পদক্ষেপ নিয়েছেন, বাংলাদেশের মেয়েদের জন্য একটা অনার্স বোর্ড করে দিয়েছেন, সেখানে বাংলাদেশ জাতীয় দলে যত মেয়েরা খেলেছে সবার নাম রয়েছে। সো এই যে আস্তে 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 স্টেপ বাই স্টেপ অনেক কিছুই এগোচ্ছে। আমরা দেখেছি গত বছর ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ দল মানে বাছাইয়ের থেকে ওয়ার্ল্ড কাপের মাঝে মধ্যবর্তী সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি। এবার টি-20 বিশ্বকাপের আগে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে খেলেছে। সো আস্তে 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 হচ্ছে, সব কিছুর জন্য সময় লাগে এবং আমার মনে হয় যে সময় দরকার। আর সবচেয়ে বড় কথা, টিমের মধ্যে পটেনশিয়াল আছে। আমাদের যে নারী ক্রিকেটাররা রয়েছে, টিমের মধ্যে পটেনশিয়াল আছে, এবং আন্তর্জাতিক মানের কোচ মানে হলেই বা পরিচিত কোচ হলেই যে দল ভালো করবে এমনটা আসলে আমি বিশ্বাস করি না। না, আর আরেকটা ব্যাপার তিনি বলছেন যে আন্তর্জাতিক মানের কোচ কিন্তু ছিল এর আগে, হাসান দিলিকারত্নে সহ শ্রীলঙ্কার একটা বিশাল। হ্যাঁ, তো এখন যেহেতু যিনি কোচ, তিনি এর আগে বাংলাদেশের প্রথম টেস্টের কোচ ছিলেন, সব মিলিয়ে তাকে একটু রেসপেক্ট তো দিতেই হয়। সঙ্গে লিগ নেই, এটা একটা আক্ষেপের যে টানা লিগ। আপনি ভুলগুলো আপনি শিখবেন কোথায়? আপনাকে ঘরোয়া ক্রিকেটের অনেক বেশি ম্যাচ খেলতে হবে। আপনি তো ওই আন্তর্জাতিক ক্রিকেটে এসে ভুল শেখার জায়গা না। ভুল শিখবেন আপনি ঘরোয়া ক্রিকেটে, চাইলেও আপনি সারা বছর এত ম্যাচ পাবেন না। হ্যাঁ, একদমই। আর বাংলাদেশের নারী টিমের সুযোগ সুবিধা নেই তা না, একটু কম, কিন্তু হয়তো তারা পারফরমেন্স করে সেই সুযোগ সুবিধা বাড়াবেন, সেটা আমি বিশ্বাস করছি। আর সামনে যেহেতু বাংলাদেশ দলের বিশ্বকাপ টি-20 ইংল্যান্ডের মাটিতে খেলতে যাবে, বেশ দারুণ কয়েকটা ভেন্যুতে তারা ম্যাচ খেলবে, লর্ডসে ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে আশা করছি ইংল্যান্ডে বাংলাদেশের নারী দলের বিশ্বকাপটা দারুণ কাটবে। একদমই। তো আরো একটা আশা নিয়ে আমরা শেষ করছি আজকের দ্য ক্রিকেট শো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.